এই গ্রামের নাম নিশ্চিন্দাপুর। এই গ্রামে মালতী তার একমাত্র মেয়ে চাপাকে নিয়ে বসবাস করত। অভাবের সংসারে টাকা রোজগারের জন্য সংসারের সব কাজ সেরে মালতীকে শহরে যেতে হতো রান্নার কাজ করতে। চাপা, ও চাপা, কই গেলি রে? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। মনে হয় সকাল সকাল খেলতে বেরিয়ে গেছে। সত্যি কি যে করি, যাই ঘরের কাজ সেরে নি। এই রে, মা দেখছে না তো? যাই তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ি, গিয়েই বিছানায় উঠে পড়তে বসে পড়ি। মা না হলে খুব বকবে। 2 1 2, 2 2 4, 3 2 6। হ্যাঁ হ্যাঁ, মা সবই বোঝে। মায়ের যে পেছনেও দুটো চোখ আছে রে, সে যেদিন মা হবি সেদিন তুই বুঝবি। ইস, ফুলিদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে, যদি দুটো দিত। চাপা, তুই আবার ফুলিদের গাছের আমগুলোর কথা ভাবছিস? নে পড়ে নে। উফ, মা তো রান্নাঘরে। মা কি করে জানলো আমি ফুলিদের আমের কথা ভাবছি? তাড়াতাড়ি এখন পড়ে নি, না হলে বকবে। চাপা মা, আমার সব কাজ হয়ে গেছে। এবার আমি বাবুদের বাড়ি রান্না করতে যাব। গিন্নিমা না হলে দেরি হলে অনেক বকবে। তুই সাবধানে থাকবি মা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসবে। তোমাকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে মা। বলি, সকাল সকাল কি সবাই সাপের 5 পা দেখেছো নাকি? ঘড়িতে 8টা বাজতে চললো, এখন না হলো ঘর পোছা, না হলো রান্না, না হলো বাগান পরিষ্কার, কিছুই হয়নি। বলি, সব কোথায়? কি হয়েছে গিন্নিমা? না চাপার মা কাজে এলো, না মানো দাদি। এখন কে করবে এত কাজ? বলি, আমার তো বয়স হচ্ছে নাকি? পয়সা দিয়ে কাজের লোক রাখবো, আবার কাজও করব, তা কি হয়? আহা, তুমি চিন্তা করছো কেন গিন্নিমা? বাইরের বাগানটা বনমালী ঝাড় দিয়ে দিয়েছে, আর চাপার মা আর মানো দাদি এই এলো বলে। হ্যাঁ, এখন এলেই হয়। পয়সা দিয়ে সব কাজের লোক রাখবো, তাও আবার ওদের তোষামত করে চলতে হবে। কি দিনকাল এলো রে বাবা! দূর দূর, আর ভালো লাগে না। আমিও ওপরে চললাম। চাপার মা এলে আমার ঘরে পাঠিয়ে দিও, আর বনমালীকে বলো 1 কাপ চা দিতে। আমাকে ডেকে পাঠিয়েছিলে গিন্নিমা? আজ একটু দেরিই হয়ে গেল। আজ ট্রেনটা স্টেশনে আসতে অনেক দেরি করে দিয়েছিল কি না, তাই দেরি হলো। এই সব অজুহাত তো তোমাদের লেগেই আছে। আজ ট্রেন লেট, কাল মেয়ে শরীর খারাপ, কাল এই, কাল সেই। মাস গেলে মায়না নেওয়ার সময় তো এগুলো নজরে আসে না। কিন্তু অজুহাত দেওয়া তো তোমাদের শেষ নেই। যাও যাও, আর দেরি না করে তাড়াতাড়ি রান্নার কাজগুলো সেরে নাও। গিন্নিমা, বলছি যে হাঁড়িতে চাল বাড়ন্ত, বলছি একটু যদি চাল পাওয়া যেত। হা হা হা, মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? এই আসতে না আসতেই তোমাদের মতো মানুষদের নাটক শুরু হয়ে গেল। বলে ওসব চাল টাল কিছু হবে না। এখন যাও দেখিনি, যাও তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও। আর আজ ভাত, লুচি, আলুর দম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুগ ডাল রান্না করবে। যাও। বড়লোকদের আমার ঢের চেনা হয়ে গেছে। যার যত টাকা তার তত অহংকার। দুটো চালের জন্য কত কথাই না শুনতে হলো। উফ, কি যে কপাল! তোর বাবা তোর ঠাকুমা দাদুর কাছেই রয়ে গেল, একবারও আমাদের কথা ভাবলো না রে। কি যে বলি, তোকে একা ছেড়ে শহরে কাজ করতে যেতে আমার বড় কষ্ট হয়। তোর জন্য অনেক মন খারাপ করে চাপা, কিন্তু আমার যে কিছু করার নেই। তুমি মন খারাপ করো না মা, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। মা জানো, ফুলিদের গাছে কত বড় বড় আম হয়েছে, একটা আমও দিল না। কি হিংসুটে মেয়ে! এদিকে আমার পুতুলটাও নিয়ে নিল, কি কষ্ট লাগে। মন খারাপ করিস না চাপা,
গিন্নিমাদের কাছে অনেক বড় বড় আম হয়েছে। আমি গিন্নিমাকে বলবো তোর জন্য বেশ কয়েকটা ভালো ভালো আম দিতে, তারপর আমি তোর জন্য সেই আম নিয়ে আসবো, ঠিক আছে? এবার বল তো সারাদিনে কি বই পড়লি, বল। উফ, আবার সেই পড়ার কথা শুরু হলো মায়ের। ভালো লাগে না রোজ রোজ বই পড়তে। দূর দূর। ও মামা, বড্ড খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও না, ঘুমিয়ে পড়বো। খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে। কি কপাল আমার, যেটুকু চাল ঘরে আছে সেটুকু দিয়ে যদি দুজনে রান্না করি তাহলে দুদিনেই চাল শেষ হয়ে যাবে। কি করে বলি চাঁপাকে এগুলো কষ্টের কথা? আমি না খেয়ে থাকবো, চাঁপাকে বরং খেতে দিই। ও আমার সন্তান, ও আধপেটা খেয়ে থাকলে আমার মন ভালো লাগবে না। চাঁপা, ও চাঁপা, কই গেলি? নে খেয়ে নে। মা, আবার সেই পেঁয়াজ আর সাদা ভাত? রোজ রোজ পেঁয়াজ আর সাদা ভাত খেতে আমার ভালো লাগে না মা। কত ইচ্ছা করে মেয়েটার জন্য একটু মাছ মাংসের ডিম এনে দিই। আহারে, রোজ রোজ পেঁয়াজ আর সাদা ভাত দিয়ে খেতে দিতেও আমার কেমন লাগে। খেয়ে নে চাপা, খেয়ে নে। ঠিক আছে মা, তুমি যখন বলেছ আমি খেয়ে নিচ্ছি, সাদা ভাত আর পেঁয়াজি খেয়ে নিচ্ছি। চাপাটাকে দেখে বড় কষ্ট হয়। এইটুকু ছোট মেয়ে, তাকে ভালো করে খেতেও দিতে পারছি না। হায় হায়, কি কপাল আমার, বড় কষ্ট হয়। রান্নার কাজ করে যেটুকু টাকা পাই তাতে কি আর সংসার চালানো যায়? দুবেলা দুমুঠো পেট ভরে না খেলে কি করে হয়? কি যে করি কিছুই বুঝছি না। চাপার মা, আজ তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বাড়ির পেছনের দিকের বাগানে যে আম গাছটা হয়েছে তাতে অনেক আম হয়েছে। বনমালীকে দিয়ে আমগুলো পাড়িয়ে রেখেছি, আজ আমার ছেলে আসবে। তুমি কিন্তু আম সত্ত্ব বানিয়ে রাখবে, এ আমি বলে দিলাম। ঠিক আছে গিন্নিমা, রান্নার কাজগুলো সেরে নিয়ে আমি পেছনের বাগানে গিয়ে বাগানে বসে আমসত্ত্ব বানিয়ে রাখবো, কোনো চিন্তা নেই। ওই আম সত্ত্ব বানানোর সময় আমটা যেন কড়াইতে ভালো করে জাল দেবে। আমার ছেলে আবার কড়া পাকের আম সত্ত্ব খেতে বেশি ভালোবাসে। আর শোনো, প্রায় 10 থেকে 12 থালা আম সত্ত্ব যেন হয়, আমার ছেলের আবার একটুতে পোষায় না। ঠিক আছে গিন্নিমা, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই আমসত্ত্ব তৈরি করব। চাপার মা, ও চাপার মা, বলি আম সত্ত্ব বানানো শুরু করেছো? তাড়াতাড়ি করো, গিন্নিমা এখন এদিকেই আসছে। ফুলদিদা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আমসত্ত্ব বানিয়ে ফেলবো, কিছুক্ষণের মধ্যেই দেখবে। কোনো চিন্তা করো না। আর গিন্নিমা যদি আসো তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি তো সর্বদা সৎ পথেই থাকি, সুতরাং আমার কোনো ভয় নেই ফুলদিদা। ভয় তো তোদের গিন্নিমাকে নিয়ে রে। আজ 30 বছর ধরে দেখছি সেই একই রকম রয়ে গেল, স্বভাবটা আর পাল্টালো না। তোমার বয়স হয়েছে ফুলদিদা, এভাবে রোদে ঘোরাঘুরি করো না, আমি ঠিক আমসত্ত্ব বানিয়ে নেব। এরপর মালতী বসে বসে আমসত্ত্ব বানানোর কাজ শুরু করে দেয়। এই দেখতো আম সত্ত্বটা ঠিক মতো কড়া পাক দিয়ে তৈরি হচ্ছে কিনা। ও মালতী, বলি ও চাপার মা, কত দূর এগোলো তোমার আম সত্ত্ব? এই তো গিন্নিমা, তৈরি হয়েই এসছে, এই আর একটু বাকি আছে। আমসত্ত্বটা এবার থালায় ঢেলে শুকাতে দেবো। আমার ছেলে খাবে বলে কথা, গুনে গুনে আম পাড়িয়েছি যাতে একটুও আম সত্ত্বের পরিমাণে কম না পড়ে। আমার ছেলে খাবে। গিন্নিমা, আপনাকে আর কি করে বলি মনের কথা। আপনার কাছে যেমন আপনার ছেলে প্রিয়, তার খাবারটা আপনি ভালোভাবে দেখছেন, তেমনি আমার কাছেও আমার চাপাটা প্রিয়। চাপা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারলে আমারও মনটা খুব ভালো লাগে। যাই হোক, এসব কষ্টের কথা আর বলে কি হবে। যাই, গিয়ে দোতলার বারান্দায় আমসত্ত্বের থালাগুলো রেখে দিয়ে আসি, রোদে ভালো করে শুকিয়ে যাবে। গিন্নিমা, আমসত্ত্বগুলো বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। বলছি গিন্নিমা,
আমার চাপার জন্য একটা আম সত্ত্ব নিয়ে যাব। আমার চাপাটা খুব খেতে ভালোবাসে। আসলে যদি একটা আম সত্ত্ব দেন। মেয়ের কথা শোনো, আমসত্ত্ব বানিয়ে দিয়েছে বলে ওর মেয়ের জন্য আমসত্ত্ব পাঠাতে হবে আমাকে? ওসব আমসত্ত্ব টামসত্ত্ব হবে না। যাও যাও, সব কাজ হয়ে গেলে এখন বাড়ি যাও, আর দয়া করে কাল সকালে তাড়াতাড়ি এসো। ঠিক আছে গিন্নিমা, আমি আসছি। গিন্নিমার মনটা কত ছোট, এত বড় আম গাছ, কত আম। আমার চাপার জন্য যদি এক টুকরা আম সত্ত্ব নিতাম, কি এমন হতো। তুমি কষ্ট পেও না, আমি তোমার সব কষ্টের কথা শুনেছি। আম গাছ, ও আম গাছ, তুমি কথা বলতে পারো? আর তুমি সব দেখেছো আমি যে কষ্ট পাচ্ছিলাম? হ্যাঁ, আমি তোর কথা সব শুনেছি। তুই এবার আমার কথা মন দিয়ে শোন। তুই আমার কাছে এমন কিছু বরদান চা, যা আমি পূরণ করে দেব। বল, তুই কি চাস? তাহলে আমায় এই বরদান দাও আম গাছ, আমি যে আম সত্ত্ব বানিয়েছি সেই আম গাছ যেন সবার জীবন বাঁচিয়ে দিতে পারে, এমনকি মরা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে। জন্ম আর মৃত্যুর ওপর আমার কোনো হাত নেই, কিন্তু হ্যাঁ, তুই যখন আমার কাছে বর চেয়েছিস তখন আমি তোকে এই বরদান দিলাম। এই আম সত্ত্ব দিয়ে তুই জীবনে একবার কারোর প্রাণ বাঁচাতে পারবি। ধন্যবাদ আম দেবতা, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। চিরদিন আমি তোমার কাছে ঋণী থাকবো আম দেবতা। মা, ও মা, তুমি যে বলেছিলে গিন্নিমার বাড়ি থেকে আমার জন্য আম এনে দেবে, আম সত্ত্ব কই কিছু এনে দিলে না তো? আমি তো তোমার পথ চেয়ে বসেছিলাম। গিন্নিমা অনেকগুলো আম পাঠিয়েছিল চাপা, কিন্তু আসলে ওই ট্রেনটা যদি না পাই বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি আসলে আমের ব্যাগটাই ফেলে দিয়ে চলে এসেছি রে। চাপার মুখটা দেখলে বড্ড মায়া হয়, একটুখানি আম খাওয়ার জন্য কখন থেকে বসেছিল। আমি এমন অভাগী যে আমার সন্তানকে কিছুই দিতে পারি না। ইতি, আবার সেই ভাত আর পেঁয়াজ? আমার একদম খিদে নেই মা, কিচ্ছু খাবো না, ভালো লাগছে না। আজকে একটু কষ্ট করে খেয়ে নে মা, কালকে কালকে তোর জন্য ঠিক আমি আম সত্ত্ব আর আম এনে দেবো, ঠিক এনে দেবো। হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো, এ কি হলো আমার সাথে? আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওরে ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। গিন্নিমা, ও গিন্নিমা, আমি শুনলাম দাদাবাবুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তা দাদাবাবু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। হায় 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 হায়, মালতী, এ ও মালতী, তুই একবার দেখ না ছেলেটার কি হলো, একবার দেখ না। গিন্নিমা, যে আম সত্ত্বটা আমি বানিয়ে দিয়েছিলাম সেই আম সত্ত্ব দিয়েই আমি আপনার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারবো গিন্নিমা। তুমি আবার জীবন ফিরিয়েছো, এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। না না দাদাবাবু, এভাবে বলবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় আমি নিশ্চয়ই করব। আর তাছাড়া গিন্নিমার দয়ায় আমি খেতে পড়তে পাই। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মালতী, মানদা, ফুলির মা, কে কোথায় আছো? বলি, কে কোথায় আছো? সবাই এখানে এসো। আজ থেকে তোমরা সবাই আমার নিজের লোক। যার যখন অসুবিধা পড়বে আমি সবাইকে আজ থেকে সাহায্য করব, এই কথা দিলাম। এরপর গিন্নিমার বাড়ি হাসি খুশিতে ভরে ওঠে। গিন্নিমাও যেমন সবার কাছে প্রশংসা পেতে শুরু করেন, তেমনি গিন্নিমাও সবার বিপদে তাদের পাশে দাঁড়ায়। আর এভাবেই একটা সুন্দর পরিবার এবং পরিবেশ গড়ে ওঠে।